সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। যারা ম্যাথমেটিক্যাল প্রবলেমের প্রথম সেট আজকে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা তো সবাই জানি যে পাওয়ারের মান কীভাবে বের করতে হয়, অর্থাৎ আমার পি টু দি পাওয়ার কিউ একটা নাম্বার আছে, যেখানে পিটা হচ্ছে আমার বেস, কিউটা হচ্ছে আমার পাওয়ার, আর এক্স যেটা সেটা হচ্ছে পি অফ কিউ করার পরে এককের ঘরে পি অফ কিউ এর এককের ঘরে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে আমার এক্স এর মান। এখানে পি আর কিউ যদি দেওয়া থাকে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। পি আর কিউ এর মান যে কোনো কিছু হতে পারে। আমরা ধরে নিই যে কিছু মান দেয়া আছে পি এবং কিউ এর জন্য। সো 120, প্রথমটা পি এর মান 120, কিউ এর মান 650, তাহলে আমাদেরকে বলতে হবে 120 টু দি পাওয়ার 650 যদি হয়, সেক্ষেত্রে সেটা করার পরে এককের ঘরে আমি কোন ডিজিটটা পাবো, 0 থেকে 9 পর্যন্ত কোন ডিজিটটা আমরা পাবো। 12,561 টু দি পাওয়ার 345, এটাকে করার পরে আমি এককের ঘরে কোন ডিজিটটা পাবো। 122 টু দি পাওয়ার 556, এটা করলে আমি এককের ঘরে কোন ডিজিটটা পাবো। ঠিক সেমভাবে এখানে আলাদা আলাদা আমরা কিছু মান নিয়ে নিয়েছি পি এর জন্য এবং কিউ এর জন্য, পি এবং কিউ দুইটার জন্য। এখন দেখা যায় যে আমরা এখানে কিন্তু একটু মার্ক আপ করে রেখেছি পি এর মানগুলো যদি আমরা খেয়াল করি, মানগুলো আমরা এভাবে নিয়েছি যেন আমরা আসলে প্যাটার্নটা বুঝতে পারি। পি এর মান 120 যখন আমরা নিয়েছি, তখন আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে আছে 0, 12,561, এখানে এককের ঘরে আছে 1, এখানে আছে 2, এরপরটাতে আছে 3, তারপরটাতে 4, তারপরটাতে 5, তারপরটাতে 6, এরপরটাতে 7, তারপরটাতে 8 এবং তারপরটাতে 9। এখন আমরা পি টু দি পাওয়ার কিউ যদি করি, সেক্ষেত্রে আমরা ইউনিট ডিজিটের মান কত পাবো সেটা আমাদেরকে বের করা লাগবে। সেটা বের করতে গেলে আমাদের একটা নিয়ম, রুলস জানতে হবে। সে রুলসটা হচ্ছে, সাধারণত আমরা জানি যে জিরোর উপর যদি কোনো পাওয়ার, জিরোর সাধারণত কোনো পাওয়ার যদি আমরা বের করি, অলওয়েজ আমরা 0 পাবো। 1-এর যদি কোনো পাওয়ার বের করি, তাহলে অলওয়েজ আমরা এককের ঘরে 1 পাবো। ঠিক সেমভাবে 5-এর যদি আমরা কোনো পাওয়ার দিয়ে যদি কোনো পাওয়ারের মান যেটাই হোক না কেন, আমরা অলওয়েজ তার এককের ঘরে পাবো 5। 6-এর পাওয়ার আমরা যেটাই করি না কেন, 6 to the power 1, 6 to the power 2, 6 to the power 3, 6 to the power 4, 6 to the power 5, or 6 to the power 5 lakh, or 6 to the power 10 lakh, আমরা যেটাই করি না কেন আমরা এককের ঘরে ইউনিট ডিজিটের মান অবশ্যই 6 পাবো, শুধুমাত্র এই 4টা ডিজিটের জন্য। বেজে যদি 0, 1, 5 এবং 6 থাকে, পাওয়ারের মান যেটাই হোক না কেন আমরা সেই বেজের মানটাই ইউনিট ডিজিটে পাবো বা এককের ঘরে পাবো, সেটা হচ্ছে 0, 1, 5 অথবা 6। এখন কথা হলো গিয়ে, আমার বেজের এককের ঘরে যদি 2 থাকে, 3 থাকে, কিংবা 7 আর 8 থাকে, 2, 3, 7, 8 থাকলে সেক্ষেত্রে আমরা n এর মান কি সেটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমি যদি একটু 2 এর পাওয়ারের কথা চিন্তা করি, আমরা দেখি যে 2 to the power 1 মানে আমি 2 পাবো প্রথম ভ্যালু, 2 to the power 2 মানে দ্বিতীয় ভ্যালু 4 পাবো, 2 to the power 3 মানে 8 পাবো, আবার 2 to the power 4 মানে 16, তার মানে এককের ঘরে আমি 6 পাচ্ছি, 2, 4, 8, 6। এবার 2 to the power 5 যদি হয়, সেক্ষেত্রে আমি পাচ্ছি 32, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, অর্থাৎ আমি আবার 2টা ফেরত পাচ্ছি। তার মানে এটা একটা সিকোয়েন্স আমরা পাবো এইভাবে 2, 4, 8, 6। তাহলে n এর মান কত হচ্ছে সেটার উপর নির্ভর করে আমরা যদি বেজের এককের ঘরে 2 থাকে, তাহলে আমরা এই সিকোয়েন্সটা কিন্তু পাবো 2, 4, 8, 6, এই সিকোয়েন্সে ইউনিট ডিজিটের মান পাবো। 3 এর ক্ষেত্রে আমরা 3, 9, 7, 1 এই সিকোয়েন্সে পাবো। 7 এর ক্ষেত্রে আমরা পাবো 7, 9, 3, 1 এই সিকোয়েন্সে। 8 এর ক্ষেত্রে পাবো 8, 4, 2, 6 এই সিকোয়েন্সে। কিন্তু 4 এবং 9 এর ক্ষেত্রে আমরা 2টা করে সিকোয়েন্সের ভ্যালু পাবো, 4
এর ক্ষেত্রে পাবো 4,6, 9 এর ক্ষেত্রে পাবো 9,1। এবার আমরা তাইলে সিকোয়েন্স কিভাবে জেনারেট হলো সেটা দেখলাম। দেখার পরে আমাদের যেটা প্রথমেই লক্ষ্য করতে হবে, পি এবং কিউ এর মান যেটা দেয়া আছে, পি এর ক্ষেত্রে লক্ষ্য করতে হবে পি যেটা বেজ আর কি, সেই পি এর বেজে ইউনিট ডিজিট বা এককের ঘরে কি আছে। এককের ঘরে যদি 0, 1, 0, 1, এককের ঘরে যদি 0, 1, 5, 6 থাকে, তাহলে পি এর এককের ঘরে যদি 0, 1, 5, 6 থাকে, তাহলে কিউ এর মান অর্থাৎ পাওয়ারের মান যেটাই হোক না কেন, চোখ বন্ধ করে আমরা ইউনিট ডিজিটের মান বলতে পারবো পি এর এককের ঘরে যে ডিজিটটা ছিল সেটাই। তাহলে আমরা যদি দেখি পি এর এককের ঘরে প্রথম ভ্যালুতে 120, পি এর এককের ঘরে হচ্ছে 0, তাহলে চোখ বন্ধ করে আমরা বলতে পারবো কিউ এর মান যেটাই হোক না কেন, আমি বলতে পারবো ইউনিট ডিজিটের মান আমি পাবো 0। এরপরটাতে পি এর মান হচ্ছে 12,561, তার মানে হচ্ছে এককের ঘরে আছে 1, তাহলে আমি চোখ বন্ধ করে এখানে 1 পাবো। আর দেখা যাচ্ছে 1245, এখানে আমি এককের ঘরে পাচ্ছি 5, তাহলে চোখ বন্ধ করে পাবো 5। 1246, এখানে আমরা পাচ্ছি পি এর মান 1246 আর এককের ঘরে হচ্ছে 6 অনলি, যেহেতু 6, কিউ এর মান যেটাই হোক না কেন চোখ বন্ধ করে আমি এটার আনসার পাবো 6। কিন্তু অন্য যেগুলো আছে 2, 3, 4, 7, 8, এগুলোর জন্য আমাদের ক্যালকুলেশনটা একটু অন্যভাবে করতে হবে। সেটা কিভাবে করব আমরা দেখি। সেক্ষেত্রে আমরা আমাদের যেটা দেখতে হবে যে পাওয়ার যেটা আছে, যেমন 2, 3, 7 এবং 8, এই চারটার জন্য আমাদের যেটা করতে হবে, কিউ এর মান যেটা আছে সেটাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে কি রেজাল্ট আসে সেটা দেখতে হবে। সো আমরা 2 এর ক্ষেত্রে, 2 সিকোয়েন্সের ক্ষেত্রে যে ভ্যালুটা নিয়েছি, অর্থাৎ পি এর মান হচ্ছে 122, এর এককের ঘরে আছে 2, আর কিউ এর মান হচ্ছে 556। যেহেতু এখানে এককের ঘরে 2 আছে, কিউ এর মানটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 556কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে আমার ভাগশেষ কত হবে, ভাগফল কত হবে সেটা আমাদের বের করতে হবে। আমাদের কাজে আসবে হচ্ছে ভাগশেষ কত সেটা। 556কে সাধারণত যদি আমরা 4 দ্বারা ভাগ করি, সেটা নিঃশেষে ভাগ যাবে। 4 একে 4, 3 4 12, 4 9 36, অর্থাৎ আমি ভাগশেষ পাবো 0। 556 মডিউলাস 4 ইকুয়াল টু পাবো 0। তাইলে মনে রাখতে হবে অ্যান্ড মডিউলাস 4 করে বা অ্যান্ড মডিউলাস 2 করে আমি যদি ভাগশেষ 0 পাই, তাহলে সেই সিকোয়েন্সে লাস্টের ভ্যালুটাই হবে আমার আনসার। তাহলে এখানে 556কে আমি 4 দ্বারা ভাগ করলাম, আমি আনসার পেলাম হচ্ছে 0। তাহলে এটা যেহেতু এককের ঘরে 2 আছে, তাহলে আমি 2, 4, 8, 6 এই চারটা থেকে যে কোনো একটা ভ্যালু আমি আমার এককের ঘরে আনসার হিসেবে আসবে। যেহেতু 556 থেকে 556কে 4 দিয়ে ভাগ করার পরে সেটা নিঃশেষে ভাগ গিয়েছে এবং আমি পাচ্ছি 0, সেক্ষেত্রে লাস্টের ভ্যালুটা হবে আমার আনসার। লাস্টের ভ্যালুটা কত সিকোয়েন্সে 6, সেটা হবে আমার আনসার। তাহলে এই ক্ষেত্রে আমি পাবো 6। এখন এর পরেরটাতে যদি আমি আসি, এর পরেরটাতে আমার 243 হচ্ছে, বেজের মান 243, তাহলে এককের ঘরে আছে 3, আর কিউ এর মান অর্থাৎ পাওয়ারের মান হচ্ছে 3। তাহলে এই 3কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, এই 3কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে আমার ভাগফল হবে 0, আর 3কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, আমার ভাগশেষ আমি পাবো হচ্ছে 3। তাহলে 3, তাহলে এই যে 3 যেটা পাচ্ছি, অর্থাৎ তৃতীয় ভ্যালুটা ওই সিকোয়েন্সে, তাহলে এখানে এই রো এর জন্য আমার সিকোয়েন্সটা হচ্ছে 3971। তার মানে এখানে 3 নাম্বার সিকোয়েন্সে আমার ভ্যালু আছে হচ্ছে 7, সো এই ক্ষেত্রে আমি ইউনিট ডিজিটের মান পাবো 7। এবার পরেরটাতে যদি আমরা আসি 7 এর ক্ষেত্রে, অর্থাৎ ইউনিট ডিজিটের মান যদি 7 হয়, পি এর মান হচ্ছে 1247, অর্থাৎ আমার ইউনিট ডিজিটের মান হচ্ছে 7, তাহলে এই ক্ষেত্রে কিউ এর মান হচ্ছে 124। যে ইউনিট ডিজিটের মান 7 হলেও আমরা সেটাকে কিউ এর মানটাকে আমরা 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কিউ এর মান হচ্ছে এখানে 124, 124কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আসছে 31, আর নিঃশেষে যেহেতু ভাগ যাচ্ছে এটা, তাহলে এক্ষেত্রে আমি ভাগশেষ পাচ্ছি 0। তো ভাগশেষ যেহেতু 0 পাচ্ছি, তার মানে হচ্ছে এই সিকোয়েন্সের সবার শেষের ভ্যালুটাই হবে আমার ইউনিট ডিজিটের মান। তো সবার শেষের ভ্যালুটা হচ্ছে কত, 1।
এখন আমরা যদি যাই যে 1248 পি এর মান পরেরটাতে, তাহলে এখানে বেজের মান 1248, অর্থাৎ বেজের এককের ঘরে আছে 8। যেহেতু এককের ঘরে 8 আছে, সেহেতু পাওয়ারের যে মান সেটাকে 4 দ্বারা ভাগ করতে হবে 25। 25কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো ভাগফল পাবো 6, আর আমরা ভাগশেষ পাবো হচ্ছে 1। যেহেতু আমি ভাগশেষ 1 পাবো, তার মানে হচ্ছে এই সিকোয়েন্সের প্রথম ভ্যালুটাই হচ্ছে আমার আনসার। সো এই সিকোয়েন্সের প্রথম ভ্যালুটা হচ্ছে আমার 8, এটা হবে আমার আনসার। অর্থাৎ আমি এককের ঘরে, অর্থাৎ আমি 1248 যদি করি, আমার এককের ঘরে আমি পাবো হচ্ছে 8। তাহলে বাকি আছে হচ্ছে যদি ইউনিট ডিজিটের মান, বেজের ঘরে ইউনিট ডিজিট বা এককের ঘরের মান যদি 4 হয় বা 9 হয়, সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট অফ পি টু দি পাওয়ার কিউ, অর্থাৎ এটাকে স্কোয়ার করার পরে বা টু দি পাওয়ার করার পরে আমি এককের ঘরে কোন মানটা পাবো সেটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যেহেতু পি এর মান 124, আর অর্থাৎ এককের ঘরে আমি পাচ্ছি 4, কিউ এর মান যেটা আছে 7777, এটাকে আমরা ভাগ করতে হবে 2 দ্বারা। সো এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, যেহেতু এটা অড নাম্বার 7777, এটা 2 দ্বারা নিঃশেষে ভাগ যাবে না, তাহলে সেক্ষেত্রে আমরা ভাগশেষ পাবো হচ্ছে 1। তাহলে এই যে ভাগশেষ 1 পাচ্ছি, দ্যাট মিনস হচ্ছে ওই সিকোয়েন্সের প্রথম ভ্যালুটাই আমি ইউনিট ডিজিটে পাবো। তাহলে 124 টু দি পাওয়ার 7777, এটার ইউনিট ডিজিটের মানটা হবে 4। তাহলে ইউনিট ডিজিটের প্রথম ভ্যালুটা হচ্ছে এখানে 1, তাহলে সেই কারণে সেই ইউনিট ডিজিটের মান হবে 4। ঠিক সেমভাবে 1249 টু দি পাওয়ার 45 যদি আমরা করি, তাহলে সেটার মানটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? সেটার মানটা ক্যালকুলেট করতে হলে প্রথমে আমাকে দেখতে হবে পি এর এককের ঘরে কি আছে। পি এর এককের ঘরে আছে 9, তাহলে যেহেতু 9 আছে, 45 হচ্ছে তার পাওয়ারের মান। এই 45 যেটা আছে সেটাকে আমাদেরকে ভাগ করতে হবে 2 দ্বারা। 45কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমি পাবো 22 ভাগফল হিসেবে, আর ভাগশেষ হিসেবে আমি পাবো হচ্ছে 1। তার মানে এই সিকোয়েন্সের প্রথম ভ্যালুটা হবে আমার আনসার। সো প্রথম ভ্যালুটা হচ্ছে আমার 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার পি এর মান এবং কিউ এর মান যেটাই হোক না কেন, আমরা ইজিলি যদি সিস্টেমটা বলতে পারি, তাহলে যত বড়ই হোক পি এর মান বা যত বড়ই হোক কিউ এর মান, আমরা পি টু দি পাওয়ার কিউ করার পরে এককের ঘরে কোন মানটা আসবে, কোন ডিজিটটা আসবে, সেটা ইজিলি ডিটারমিন করতে পারি। তো সামারিটা হচ্ছে কি? সামারিটা হচ্ছে প্রথমে আমাকে বেজের মান, অর্থাৎ পি এর মানটা প্রথমে আমাদের দেখতে হবে, দেখে সেখান থেকে আসলে তার ইউনিট ডিজিট বা এককের ঘরে কোন ডিজিটটা আছে সেটা বের করতে হবে। সেই ডিজিটটা যদি 0, 1, 5, 6 হয়, তাহলে চোখ বন্ধ করে আমি পি টু দি পাওয়ার কিউ করার পরে ইউনিট ডিজিটে মান পাবো। 0 এর জন্য 0, 1 এর জন্য 1, 5 এর জন্য 5, 6 এর জন্য 6। কিন্তু এককের ঘরে, অর্থাৎ বেস যেটা পি, সে এককের ঘরে যদি 0, 1, 5, 6 না থেকে 2, 3 কিংবা 7 আর 8 থাকে, তাহলে কিউ এর মান যেটা, অর্থাৎ পাওয়ারের মান যেটা, সেটাকে আমাকে 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করার পরে সেই ভাগশেষের মান যদি 0 হয়, তাহলে ওই সিকোয়েন্সে সবার শেষের ভ্যালুটা হবে আমার ইউনিট ডিজিটের মান। আদারওয়াইজ আমি যে মানটা পাবো 4 দ্বারা ভাগ করার পরে, যে মানটা পাবো তততম পজিশনের ভ্যালুটাই, ওই সিকোয়েন্সের তততম পজিশনের ভ্যালুটাই হবে আমার ইউনিট ডিজিটের মান। কিন্তু আমার এককের ঘরে, অর্থাৎ বেজের এককের ঘরে যদি 4 আর 9 থাকে, সেক্ষেত্রে আমাকে ভাগ করতে হবে পাওয়ার যেটা আছে, সে পাওয়ারের মানটাকে, কিউ এর মানটাকে ভাগ করতে হবে 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করার পরে যদি আমার ভাগশেষ 0 হয়, তাহলে এক্ষেত্রেও আমার রেজাল্ট হবে ওই সিকোয়েন্সের সবার শেষে যে ভ্যালুটা আসবে সেটা। আর ইনকেস 0 না হয়ে বা নিঃশেষে ভাগ না গিয়ে যদি কোনো ভ্যালু থাকে, তাহলে ওই সিকোয়েন্সের তততম ভ্যালুটাই হবে আমার আনসার।
এখানে কথা হচ্ছে 2 এককের ঘরে 2 অর্থাৎ বেজের এককের ঘরে 2, 3, 7, 8 থাকলে কেন আমরা 4 দ্বারা ভাগ করব? কারণ ওই সিকোয়েন্সে আসলে 4টা ভ্যালু আছে, সে কারণে 4 দ্বারা ভাগ করব। আর যেহেতু 4 এককের ঘরে 4 এবং 9 থাকলে সেই সিকোয়েন্সে সাধারণত 2টা ভ্যালু অলওয়েজ আমরা পাই এককের ঘরে, সে কারণে আমরা 2 দ্বারা ভাগ করব। সো এটা হচ্ছে টোটাল প্রসিডিওর এই ম্যাথের জন্য। এবার আমরা একটু পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলা হচ্ছে একটা সিকোয়েন্স, তাও আমার দেয়া আছে একটা সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে 2x7 এবং বলা হচ্ছে যে আমি একটা নাম্বার পাবো প্রথম নাম্বারটার সাথে, আচ্ছা তার মানে বলা হচ্ছে 2 এর পরে আমি যে এক্সটা পেয়েছি, এক্সটা পেতে হলে 2 এর সাথে আমার একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট ভ্যালু যোগ করা লাগছে। যে কনস্ট্যান্ট ভ্যালুটা আমি এক্স পাওয়ার জন্য যোগ করছি, সেই সেম কনস্ট্যান্ট ভ্যালুটা যদি আমি এক্স এর সাথে যোগ করি তাহলে আমি 7 পাবো। তাহলে সেক্ষেত্রে আমাকে এক্স এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিচ্ছি আমার কনস্ট্যান্ট যেটা, সেটাকে আমরা ধরে নিচ্ছি সি। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু, অর্থাৎ এক্স আমি পাবো 2 প্লাস সি, আর আমি 7 ইকুয়াল টু পাবো এক্স প্লাস সি। সো আমি এটাকে যদি বলি দিস ইজ 1, আর এটাকে যদি আমি বলি এটা আমার 2 নম্বর সমীকরণ। এখন যদি আমি একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বাদ দেই, তাহলে আমার দাঁড়াচ্ছে x minus 7 equal to 2 plus c minus x minus c। সো এক্ষেত্রে আমরা বলতে পারি x plus x equal to 2 plus 7, so twice x equal to 9, that means x is equal to 9/2. So answer is 9/2, x equal to 9/2। তাহলে আমরা যদি এখন বলি যে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট যেটা, সেটা অ্যাকচুয়ালি কত, সেটাও চাইলে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রথম ইয়াতে যদি যাই 1 থেকে, আমরা দেখতে পাচ্ছি বলা আছে x equal to 2 plus c। যেহেতু x equal to 2 plus c আছে, তাহলে x এর মান হচ্ছে কত, 9/2, আর এটাকে পাশে আনলে হচ্ছে -2 ইকুয়াল টু c। তাহলে আমরা c এর মান এখানে পাচ্ছি কত, c ইকুয়াল টু আমরা পাচ্ছি 9 minus 4 divided by 2, that means c is equal to 5/2। তাহলে আমি 2 এর সাথে যদি 5/2, তাহলে আমাদের যে কোয়েশ্চনটা বলেছে, যে সিকোয়েন্সটা দিয়েছে অ্যাকচুয়ালি সেটা, আর যে কোয়েশ্চনটা বলেছে সেটাকে যদি আমরা সাজাই এভাবে, তাহলে আমরা পাবো সিকোয়েন্সটা হচ্ছে এরকম 2, বলছে যে x যেটা, সেটা আমি পাবো একটা কনস্ট্যান্ট ভ্যালু 2 এর সাথে যদি আমি যোগ করি, তাহলে 2 plus 5/2। এখানে আমার 2 এর সাথে প্লাস 5/2 করলে আমি পাবো হচ্ছে 9/2। আবার সেই 9/2 এর সাথে যদি সেই 9/2 অর্থাৎ 2 plus 5/2 যেটা, সেই 9/2 এর সাথে যদি আমি আবার 5/2 যোগ করি কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ, তাহলে আমি পাবো হচ্ছে 7। ঠিক আছে, 7। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঠিক আছে, আমি শুদ্ধি পরীক্ষা করে ফেললাম, কারেক্ট। ওকে, তো আমরা পরের সিকোয়েন্সে যাই, পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনটা বলা হয়েছে যে আমার এরকম যদি একটা নাম্বার দেওয়া থাকে x to the power p, y to the power q ও z to the power r, তাহলে সেক্ষেত্রে আমার পজিটিভ ফ্যাক্টর কত হবে, বা কয়টা হবে পজিটিভ ফ্যাক্টর, সেটা আমাকে বের করতে বলা হলো। তাহলে বের করতে বলা হলে কীভাবে আমরা বের করব,
খুবই সহজ, ফর্মুলা হচ্ছে পি প্লাস ওয়ান, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে পি, তাহলে হবে পি প্লাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ, মানে হচ্ছে কিউ প্লাস ওয়ান, সরি কিউ প্লাস ওয়ান, আর জেড এর ইয়া হচ্ছে যে আর, তাহলে হবে আর প্লাস ওয়ান। তো এই তিনটা গুণ করে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার পজিটিভ ফ্যাক্টর, এক্স টু দি পাওয়ার পি টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার কিউ জেড টু দি পাওয়ার আর, এটা। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ব্যাপারটা যদি হয় এরকম 2 to the power 5, 3 to the power 6, 7 to the power 5, তাহলে এই ক্ষেত্রে আমার পজিটিভ ফ্যাক্টর কি হবে? আমার এটার জন্য আমার পজিটিভ ফ্যাক্টরের মান হবে 5 প্লাস 1 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 5 প্লাস 1, that means equal to 6 ইন্টু 7 ইন্টু দেন হচ্ছে 6। ঠিক আছে, এটা আনসার হবে এটা 222 factors, positive factors. Sorry. It will be like this. There are actually 19 factors. So how many factors will be there? 19 factors. This is the actual answer here for the positive factor calculation. Okay, so I want to give you a homework and আশা করি এটা পারবা। টাস্ক আমি দিতে চাই, আর এটা করার পরে এটার রেজাল্টটা আশা করছি কমেন্ট বক্সে তোমরা দিবা, দেখি করতে পারো কিনা। আমি চাই যেটা বের করো, কারণ দ্য পজিটিভ ফ্যাক্টর অফ, আমি একটা নাম্বার দিতে চাই, হ্যাঁ এটার পজিটিভ ফ্যাক্টর কয়টা হবে সেটা বের করো, ঠিক আছে? ওকে, 72,560 এই নাম্বারটাতে কয়টা পজিটিভ ফ্যাক্টর হবে, এই যে যেখানে যেভাবে দেখিয়ে দিয়েছে ঠিক সেমভাবে বের করতে হবে। এটা বের করে আনসারটা কত দেখি বলো, আমি আনসারে কমেন্ট বক্সে জানাও, আমি জানিয়ে দিব। এখানে বলা হচ্ছে, পরের কোয়েশ্চেন আমরা আসি। পরের কোয়েশ্চেন যদি দেখি, বলা হচ্ছে একটা টিম আছে 100 জনের, যেখানে 70 জন ক্রিকেট পছন্দ করে, 80 জন ফুটবল পছন্দ করে, 5 জন কোনোটাই পছন্দ করে না। এখন বলতে বলা হয়েছে যে ওই পাবলিকগুলোর সংখ্যা যারা শুধু ক্রিকেট পছন্দ করে কিন্তু ফুটবল পছন্দ করে না। তাহলে আমরা এটাকে যদি একটা গ্রাফ আকারে সাজাই, তাহলে আমাদের দেখা যাবে, গ্রাফ আকারে সাজালে দেখা যাচ্ছে যে প্রথম সার্কেল যেটা, এটা হচ্ছে পুরোটা ক্রিকেট প্রেমীদের, আর এই পরের সার্কেলটা এফ দিয়ে যেটা ডিনোট করে, এটা হচ্ছে আমার পুরোটা ফুটবল প্রেমীদের, আর 5 যেটা লেখা আছে এটা হচ্ছে যারা কোনোটাই পছন্দ করে না। তাহলে এখানে কিন্তু কিছু মানুষ আছে যারা ক্রিকেটও পছন্দ করে ফুটবলও পছন্দ করে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু এখানে দেওয়া নেই। ক্রিকেট এবং ফুটবল কারা উভয়ই পছন্দ করে সেই সংখ্যাটা আসলে অ্যাকচুয়ালি দেওয়া নেই। তাহলে এই যে সি মাইনাস এন যেটা দেখতে পাচ্ছি, সি মাইনাস এনটা হচ্ছে ওই অংশটা যেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ যারা শুধু ক্রিকেট পছন্দ করে কিন্তু ফুটবল পছন্দ করে না। আর এখানে এফ মাইনাস এনটা হচ্ছে যারা শুধু ফুটবল পছন্দ করে কিন্তু ক্রিকেট পছন্দ করে না। আর এনটা হচ্ছে যারা ক্রিকেট ফুটবল দুইটাই পছন্দ করে।
তাহলে আমরা এখানে বলতে পারি c মাইনাস n ইকুয়াল টু বলতে পারি 70 মাইনাস n, f মাইনাস n ইকুয়াল টু আমরা বলতে পারি 80 মাইনাস n। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 70 মাইনাস n প্লাস এই যে যারা দুইটা খেলাই পছন্দ করে তারা হচ্ছে n প্লাস যারা শুধু ফুটবল পছন্দ করে অর্থাৎ 80 মাইনাস n ইজ ইকুয়াল টু প্লাস যারা কোনো খেলাই পছন্দ করে না ক্রিকেট এবং ফুটবলের মধ্যে 5, এদের সবার সমষ্টি হচ্ছে আমার 100 জন, 100 বলা আছে ইন এ টিম অফ 100। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 155 মাইনাস n ইকুয়াল টু 100, আর এখান থেকে আমরা বলতে পারি n ইকুয়াল টু 155 minus 100, that means n equal to 55। তার মানে ক্রিকেট ফুটবল উভয় পছন্দ করে এরকম পাবলিকের সংখ্যা হচ্ছে 55, কিন্তু আমাদের বের করতে হবে কয়জন শুধু ক্রিকেট পছন্দ করে ফুটবল পছন্দ করে না, অর্থাৎ c মাইনাস n এর মানটা বের করতে হবে। সো c মাইনাস n is equal to 70 minus 55, that means answer is 15। সো আমরা বলতে পারি এখানে আনসারটা হচ্ছে কত, 15। এভাবে কিন্তু আসলে যদি এই ধরনের কোনো ম্যাথ থাকে এগুলি ধ্যানচিত্রে বসিয়ে খুব ইজিলি রিপ্রেজেন্ট করা যায় এবং ওখান থেকে ইকুয়েশন বের করে এভাবে ইজিলি করে ফেলা যায়। আমরা পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনটা বলা হচ্ছে দেয়ার আর টু নেমস গিভেন জনসন অ্যান্ড টনি, if one letter is picked from both simultaneously at random then find the probability the letter is same। অর্থাৎ বলা হচ্ছে জনসন থেকে আমি একটা লেটার পিক করব, টনি থেকে আমি একটা লেটার পিক করব, এখন দুইটা লেটার পিক করার পরে দুইটাই যে সেম হবে সেটার প্রবাবিলিটি কত। তো এখানে আমি দেখতে পাচ্ছি জনসনের লেটার ও আছে দুইবার, আবার এখানে টনিতে লেটার ও আছে। তো জনসন আর টনি এর মধ্যে লেটার মিল আছে হচ্ছে ও এবং এন, জনসনেও ও এন আছে, টনিতেও ও এন আছে। তাইলে আমি জনসন থেকে যদি একটা লেটার নিই আর টনি থেকে একটা লেটার নিই, সেক্ষেত্রে আমার দুইটা লেটার সেম হওয়ার প্রবাবিলিটি কত সেটা বের করতে হবে। তো আমার ইয়াটা হচ্ছে জনসন থেকে আমি যদি শুধুমাত্র মানে আমি একটা লেটার নিলে সেটা ও হওয়ার পসিবিলিটি কত, সেটা ও হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/7, কারণ আমার টোটাল লেটার হচ্ছে এখানে 7 আর ও হচ্ছে দুইবার, তাহলে 2/7। এটা কখন, ইফ আই পিক ও। যদি টনি হয়, টনি এর ক্ষেত্রে হচ্ছে ও আছে একবার, সেক্ষেত্রে আমার প্রবাবিলিটি হবে 1/4, অর্থাৎ ইফ আই পিক ও ফ্রম টনি। তাহলে জনসন থেকে ও যদি নেই আর টনি থেকে যদি আমি ও নেই, সেম লেটার নেই, তাহলে সেটা আলাদা প্রবাবিলিটি আমরা বের করলাম, একটা হচ্ছে 2/7 এবং 1/4। সো টোটাল প্রবাবিলিটি অফ ও হচ্ছে কত, 2/7 প্লাস 1/4। সো অ্যাগেইন এটা হচ্ছে আমার ও পিক করার প্রবাবিলিটি। ঠিক সেমভাবে আমি যদি জনসন থেকে n নেই, তাহলে n নেওয়ার প্রবাবিলিটি হবে 2/7, কারণ n আছে দুইটা এবং টোটাল লেটার হচ্ছে 7। টনি থেকে আমার n নেওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4, কারণ n আছে একটা আর টোটাল লেটার হচ্ছে 4টা। ইফ আই পিক n, তাহলে টোটাল প্রবাবিলিটি অফ পিকিং n, টোটাল প্রবাবিলিটি অফ পিকিং n হবে 2/7 প্লাস 1/4। তাহলে আমি
প্রবাবিলিটি বের করলাম যে ও নেয়ার প্রবাবিলিটি কত, এন নেয়ার প্রবাবিলিটি কত। এখন দুইটা লেটার যে সেম হবে সেটার প্রবাবিলিটি কত, সেটার প্রবাবিলিটি হবে ও নেয়ার টোটাল প্রবাবিলিটি অফ পিকিং ও গুণন টোটাল প্রবাবিলিটি অফ পিকিং এন। ওকে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য লেটার ইজ সেম, probability of the that the letter is same. Good. So that's the answer. That means 2/7 plus 1/4. And 2/7 plus 1/4. সো ইজিলি আমরা আজকে দেখলাম যে বিভিন্ন ধরনের ম্যাথস প্রবলেম, 5টা ক্যাটাগরির ম্যাথ প্রবলেম আমরা দেখলাম এবং তারা এদের কিভাবে আসলে সলিউশন করা যায় খুব ইজিলি সেটা দেখলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে স্পেসিফিক কোনো প্রবলেমে, আশা করছি কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই এই ম্যাথের এই যে কাউন্ট দ্য পজিটিভ ফ্যাক্টরস অফ 72,560 এটার আনসার কত হবে সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।